আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো সবসময় আছি তোমাদের জন্য দোয়া করছি যে তোমরা যেন ভালো থাকে, ভালোভাবে পড়াশোনা করতে পারো, তাই না? আচ্ছা, আজকে আমরা একটা নতুন অধ্যায় পড়ব। যে অধ্যায়টা হচ্ছে কি, আমরা এতদিন যে অধ্যায়গুলো পড়েছি, যে বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটেছে, আমরা সেই অধ্যায়গুলো নিয়েই মোটামুটি আলোচনা করেছি এবং তার সাথে নতুন কিছু পড়েছি। তো আজকে যে অধ্যায়টা পড়ব আমরা একটু গুরুত্বের সাথে পড়ব, প্রত্যেকটা লাইন আমরা গুরুত্বের সাথে পড়ব এবং বোঝার চেষ্টা করব। কারণ এই অধ্যায়টা হচ্ছে একটা এমন একটা অধ্যায় যেখান থেকে তোমরা নতুন অনেক কিছু শিখবে, যেটা তোমরা প্রাত্যহিক জীবনে হয়তো ব্যবহার হচ্ছে, যার রিয়েল কারণটা মানে বিজ্ঞান জিনিসটা কি বিশেষভাবে যে বিশ্লেষণ করে। তো এই অধ্যায়টা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করেছে কয়েকটা বিষয়কে নিয়ে, যে বিষয় আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করছি কিন্তু তার সঠিক কারণটা হয়তো আমরা অনেকেই জানি না। ব্যবহার হচ্ছে করছি কিন্তু আমরা কারণটা জানি না। তো বিজ্ঞান কি করেছে এই অধ্যায়ে, সেই বিষয়গুলোকে বিশেষভাবে বিশ্লেষণ করে বোঝানোর জন্য সবাইকে যে কি করে কাজগুলো হচ্ছে, সেই কাজটাই এই অধ্যায় হয়েছে। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে এসো বলকে জানি। আমরা নামটা এখন লিখছি। আচ্ছা, এই হচ্ছে অধ্যায়ের নাম। আমরা কাকে জানবো এই অধ্যায়ে? আমরা সবাই মিলে এসো বলকে জানি, মানে এই বলটাকে আমরা জানবো। বল কি? বল শব্দটা আমরা অনেকেই ব্যবহার করি। যেমন কিছু ক্ষেত্রে ব্যবহার হতে পারে যে খেলার বল না, এটা হচ্ছে এরকম আমি শরীরে শক্তি পাচ্ছি না। অনেকে এই কথাটা বলে আমি শরীরে বল পাচ্ছি না। তোমরা শুনেছো কিনা জানি না, এই ভাষাটা আঞ্চলিক ভাষাতে ব্যবহার হয়, আমি শরীরে বল পাচ্ছি না মানে হচ্ছে আমি শরীরে শক্তি পাচ্ছি না। তো বিজ্ঞান কি করেছে, এই বলটাকেই নিয়ে যে জিনিসটা কি তা বিশেষভাবে সুন্দর করে অধ্যায়ে বিশ্লেষণ করেছে। কিছু ইকুয়েশন ইউজ করেছে বিজ্ঞানের, ছোট ছোট ইকুয়েশনগুলি তোমাদের বোঝার জন্য দিয়েছে। বিজ্ঞানীরা কিন্তু অনেক বড় বড় ইকুয়েশন সলভ করে। তোমরা যখন আরো বড় হবে, 9-10 শেষ করে যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবে, তোমরা আরো ইকুয়েশন পাবে। তো বিজ্ঞানীরা তোমাদের বোঝার জন্য এবং যেহেতু তোমরা একটু বড় হয়েছো, সেই কারণে তারা ছোট ছোট ইকুয়েশন এই অধ্যায় দিয়েছে বোঝার জন্য। তো তোমরা যদি প্রত্যেকটা লাইন খুব গুরুত্বের সাথে না পড়ো তাহলে কিন্তু বুঝবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা বল জিনিসটা কি সেটা জানি। সবাই বই খোলো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 212। দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর একটা ছবি, তোমাদের মতোই দুইজন। দেখো, এটা তোমরা কি বলো আমি জানি না, বাট এটা বলা হয় পাঞ্জা লড়া। যে দুইজনের মধ্যে যার শক্তি বেশি, সে তা অপর পাশে যে আছে তার হাতটাকে নিচে ডাউন করে ফেলে, নিচে নামিয়ে ফেলে। এটাই হচ্ছে তাদের খেলার একটা জিতের কৌশল, যে এটা আমি ফেলে দিয়েছি, আমার শক্তি বেশি, আমার বল বেশি। বুঝতে পারছো? আমি একটু আগে যেটা বললাম সেটাই এরকম সুন্দর করে তোমাদের মতো কয়েকজনের ছবি দিয়ে দিয়েছে। তাহলে চলো বইয়ের দিকে তাকাই। আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই আমাদের কোনো কিছুকে টানতে হয়। টানতে হয় মানে, দেখো, এই যে জিনিসটা আমি তুলে নিয়ে আসলাম, ঠিক আছে, জায়গা থেকে পরিবর্তন করে আনলাম, ঠিক তেমনি আবার নিয়ে এই জায়গাটায় আমার কলমটা রেখে দিলাম। এইখানে কিন্তু আমার টেনে জিনিসটা তুলতে হয়েছে, হয়েছে না? আবার রাখতে হয়েছে। তো এইরকম আমরা অজস্র জিনিস তুলছি, টানছি, সেই জিনিসগুলোকে বা ঠেলে রাখতে হবে বা ধাক্কা দিতে হয়। যেটা একটু ওজনে কম সেটা আমরা এমনিই টেনে তুলতে পারি, যেটা হচ্ছে একটু ভারী আমরা তাকে ঠেলা দিতে পারি, যেটা হতে পারে তোমাদের স্কুলের বেঞ্চ। এটা কিন্তু একার পক্ষে তোলা সম্ভব না। তোমরা কি করতে পারো, ঠেলে তা জায়গাটা পরিবর্তন করতে পারো। সেখানেও তোমরা বল প্রয়োগ করছো, শক্তিটা প্রয়োগ করছো। ঠিক তেমনি আবার ধাক্কাও দিতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই কিছু না কিছু করি। কোনো বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলেই আমরা সেটাকে টানি, মানে বস্তুটা যেখানে আছে সেখান থেকে তার জায়গাটা পরিবর্তন করতে হলে আমরা সেটাকে টানি, ধাক্কা দিই বা ঠেলা দিই, ঠিক আছে? এই যে আমি ঠিক আমার ডাস্টারটা আমি এখানে রেখেছি, এটাকে আমার সরাতে হলে কি হবে? ঠেলা দিতে হচ্ছে, দেখেছো? তো আমি যখন এই ঠেলাটা দিচ্ছি তার মানে তার জায়গাটা পরিবর্তন হচ্ছে। ঠিক তেমনি
প্রত্যেকটা জিনিস যখন তুমি তার জায়গা থেকে তাকে সরাতে চাবে, তাকে তোমাকে তুলে নিতে হবে যদি তার ওজন কম হয়, যদি ওজন বেশি হয় তখন তুমি তাকে ঠেলা দিতে পারো বা ধাক্কা দিয়ে সরাতে পারো। তো আমরা যখন কোনো কিছুকে তার স্থান থেকে অবস্থানটা পরিবর্তন করতে চাই তখন আমাদের কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে, তাই না? এই যে জিনিসটা আমি সরিয়েছি, আমার শক্তি আছে বলেই আমি সরিয়েছি। তোমরা খেয়াল করে দেখবে তোমাদের ক্লাসের অনেকেই আছে তাদের শক্তি একটু কম হতেই পারে, আমি জানি না আছে কি না। একটা বেঞ্চ একজনের জন্য খুব সহজেই ঠেলে নেওয়া যতটা সহজ হয়, যাদের শক্তি কম তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়। তারা কি করবে? হয়তো আরেকজনের হেল্প নেবে, যে একটু আমাকে হেল্প করো, আমি বেঞ্চটা সরাচ্ছি বা আমি টেবিলটা সরাচ্ছি, ভারী কিছু সরাচ্ছি। তো কেউ কেউ খুব সহজে করতে পারছে, কেউ কেউ কিন্তু কাজটা করতে একটু কষ্ট হচ্ছে। তো এই যে ডিফারেন্সটা, এই যে পার্থক্যটা, এটা হচ্ছে বলের পার্থক্য। ওর শক্তি বেশি, ও বল প্রয়োগ করতে পারে খুব সহজেই, ওর কষ্ট হয় না। আরেকজনের যার শক্তি কম, তার বল প্রয়োগ করতে একটু কষ্ট হচ্ছে। ঠিক তেমনি হালকা বস্তু সরাতে আমরা কম বল প্রয়োগ করতে পারি, বাট যদি এটা ভারী হয় তাকে আমার বেশি বল প্রয়োগ করতে হয়। আমি কি বল জিনিসটা বোঝাতে পেরেছি? আচ্ছা, বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায়। বল প্রয়োগ করলাম, যে বস্তুটা স্থির আছে, আমি যে সরাচ্ছি এটা একটু গতিশীল করছি, তাই না? আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায়, এমনকি গতি থামিয়েও দেয়া যায়। এতক্ষণ আমরা বললাম স্থির বস্তুর ক্ষেত্রে, যে স্থির বস্তুটা আমি যখন সরাবো তখন আমাকে বল প্রয়োগ করতে হবে। ঠিক তেমনি গতিশীল বস্তুর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখি। কোনো একটা কিছু চলছে, ধরো চরকি বলতে পারি, চরকিটা তোমরা ঘোরাচ্ছ, ঠিক আছে, চরকিটা ঘুরছে। চরকিটা যখন ঘুরতে থাকে এটাকে আমার যদি থামাতে হয় তাহলে কি হবে? মাঝখানে একটা হাত দিতে হবে। সে কি হবে? হাতে বাড়ি খেয়ে থেমে যাবে, তাই না? নর্মাল একটা চরকি, তোমরা তো চরকি নিজেরাও বানাতে পারো বা কিনতেও পারো। যখন একটা চরকি ঘুরছে, সে বাতাসে দিয়ে আমরা বাড়ি দিলাম, ধরো এ হচ্ছে একটা চরকি, গোল একটা চরকি, সেটা সে ঘুরছে। তখন এই ঘুরন্ত চরকিটা আমি যখন থামাবো, ধরো আমি এখানে একটা হাত দিলাম, তখন কি হবে? সে ঘুরে ঘুরে এসে আমার হাতে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে থেমে যাবে, তাই না? তাহলে এই যে ঘুরন্ত চরকিটা আমি থামাবো, থামানোর জন্য কিন্তু আমার হাতটা দিয়ে বল প্রয়োগ করতে হচ্ছে, শক্ত করে হাতটা ধরে রাখতে হচ্ছে, যাতে চরকিটা বাড়ি খেয়ে থেমে যায়, আমাকে না সরিয়ে সে আরো ঘোরার মতো এনার্জি তার না থাকে, শক্তি না থাকে। সে আমার হাতে বাড়ি খেয়ে থেমে গেল, কারণ আমার হাতে শক্তি বেশি, আমি বল প্রয়োগ করেছি বেশি। আমি কি বোঝাতে পেরেছি? গতিশীল বস্তুটাকে থামাতেও আমার শক্তির দরকার, বলের দরকার। যেমন স্থির বস্তুকে সরাতে হলে বলের দরকার, গতিশীল বস্তুটা থামাতে হলে বা তার গতির পরিবর্তন করতে হলেও বলের প্রয়োজন। আচ্ছা, এই অধ্যায়ে আমরা কি কি শিখব আগেই বলে রাখছি, আমরা একটু পয়েন্টগুলো লিখে রাখি। সেটা হচ্ছে, প্রথমে আমরা এই অধ্যায়ে শিখব হচ্ছে জড়তাটা কি। তারপরে হচ্ছে বল কি। আমরা বল জানি, বিজ্ঞানের ভাষায় বলটা কি কিভাবে বর্ণনা করা হয়েছে আমরা কিন্তু এই অধ্যায়ে সেগুলো জানবো। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে স্থিতি। 4 নাম্বার হচ্ছে গতি। আমি একটু সময় নিয়ে নিয়ে তোমাদের বোঝাচ্ছি, কারণ এই শব্দগুলো আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি না, তোমাদের কাছে একটু নতুন মনে হতেও পারে। যেমন জড়তা, জড়তা কিন্তু আমরা সাধারণত আমাদের কথাবার্তায় বা কোনো কিছুতে খুব একটা ব্যবহার করি না। জড়তা হচ্ছে যে একটা বস্তু যেই রকম আছে সেভাবে থাকার প্রবণতাই হচ্ছে জড়তা। যাই হোক, আমরা সামনে যখন আরো ডিটেলস পড়বো তখন জানবো। দ্বিতীয় হচ্ছে বল, বল জিনিসটা কি সেটা। তারপর হচ্ছে স্থিতি, স্থিতি কি? যে জিনিসটা স্থির আছে, স্থিতিশীল আছে, মানে নড়াচড়া হচ্ছে না, সেইটার অবস্থাটা জানবো। আর গতি, গতিটা কি সেটাও জানবো। ডিটেলস আমরা বিজ্ঞানের ভাষায় জানবো, আমাদের প্রাত্যহিক জীবনের ঘটে যাওয়া বা প্রাত্যহিক জীবনে ব্যবহার করা কিছু কাজের
বৈজ্ঞানিক বিশ্লেষণটা জানবো। এই অধ্যায় হচ্ছে সেইটা। আচ্ছা, এই যে গতি আছে, এই গতির উপর বলের প্রভাব বোঝার জন্য কোনো গতিশীল বস্তুর উপর যে আমি বল প্রয়োগ করলাম বা বল কীরকম আছে সেই প্রভাব বোঝার জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি সম্বন্ধে জানব। এই যে বল, জড়তা, তারপর গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়, স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়, এই ব্যাপারগুলো নিয়ে বিজ্ঞানী নিউটন তার দুটো সূত্র আবিষ্কার করেছেন। ঠিক আছে, সেই সূত্রটা যদি আমরা এখন পড়ি তাহলে বস্তুর বল সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাবো। একটা বস্তুর বল সম্বন্ধে আমরা যদি ক্লিয়ার ধারণা পেতে চাই তাহলে বিজ্ঞানী নিউটনের সূত্রগুলো একটু খেয়াল করতে হবে এবং ভালোভাবে বুঝতে হবে। তাহলে চলো আমরা নিউটনের সূত্র থেকে বলের একটা ভালো সংজ্ঞা বা বলের একটা ভালো বিশ্লেষণ বুঝতে পারি। ঠিক আছে, আজকে এটা পড়বো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করব। প্রথম সূত্র থেকে জানবো বল জিনিসটা কি, কিভাবে সে কাজ করে, আর নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র সেখান থেকে জানবো যে বলটা কিভাবে মাপা যায়। মানে আমি এই যে বল প্রয়োগ করছি, মাত্র বললাম যে আমি ধাক্কা দিয়ে আমার টেবিলটা সরাচ্ছি, সেইখানে যে বল প্রয়োগ করছি তা কি পরিমাণ, কতখানি বল প্রয়োগ করতে হচ্ছে, সেই পরিমাণটা জানা যাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। ঠিক তেমনি আমরা যেমন এই চরকিটা যখন থামাচ্ছি, কি পরিমাণ শক্তি দিয়ে চরকিটা আমার থামাতে হচ্ছে সেটা আমরা পরিমাপ করব নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। আর প্রথম সূত্র থেকে জানবো বলটা কি। বোঝা গেছে? ঠিক আছে, এই অধ্যায়ে আমরা কি কি শিখব? বস্তুর জড়তা এবং বলের গুণগত ধারণা নিউটনের গতির প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করব। একটা বস্তুর জড়তা এবং বলের গুণগত ধারণা, বলটা কীরকম ভাবে বস্তুর উপর পড়ছে সেইটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানব। জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবো। আমরা এই যে ব্যবহার করছি জড়তা, মানে শুধু যে বিজ্ঞানের ভাষায় বলছি তা না, আমরা প্রাত্যহিক জীবনে কোথায় কোথায় জড়তা জিনিসটা ব্যবহার হচ্ছে, জড় জিনিসটা ব্যবহার হচ্ছে সেটাও বলতে পারবো। বিভিন্ন প্রকার বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। বলের প্রকৃতি হচ্ছে কি, স্থিতি একটা গতি আছে, আর গতি একটা দুইটা গতিশীলই আছে। একটা হচ্ছে, দাঁড়াও বলছি, জড়তা, জড়তার পরে চলে আসি গতি। এই যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলা বস্তু চলতে থাকবে। এই হচ্ছে গতির এক একটা ধারণা। যেটা স্থির আছে সে স্থির থাকবে আর গতিশীল বস্তুটা গতিভাবে চলতেই থাকবে। এই হচ্ছে তারপরে হচ্ছে ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধা বর্ণনা করতে পারবো। ঘর্ষণ একটা নতুন শব্দ, কিন্তু আমরা কিন্তু খুব বেশি ব্যবহার করি না, সেই ঘর্ষণটাও ব্যাখ্যা করতে পারবো। তারপর হচ্ছে স্থিতি এবং গতির উপর বলের প্রভাব। এই স্থিতি এবং গতির উপর, যে জিনিসটা থেমে আছে সেটা, আর যার গতিশীল মানে যে চলছে তার উপর আমরা বলের প্রভাবটা ব্যাখ্যা করতে পারবো। নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে বলের পরিমাপ করতে পারবো। সহজ পরীক্ষণের সাহায্যে বল পরিমাপ করতে পারবো। নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে সংঘটিত কয়েকটি জনপ্রিয় ঘটনা ব্যাখ্যা করতে পারবো। আমাদের জীবনে বলের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো। তাহলে এই পার্ট থেকে আমরা আসলে এখন যেমন শুরু করছি নিউটনের গতির প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তাহলে শেষের দিকে আমরা তৃতীয় সূত্র পাবো, যেইটা দিয়ে কিনা যে তৃতীয় সূত্রের সাহায্যে সংঘটিত, তৃতীয় সূত্রটা থেকে সংঘটিত কয়েকটা ঘটনা, মানে কয়েকটা ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞানী নিউটন পরীক্ষা নিরীক্ষা করে বলের 3 নম্বর সূত্র আবিষ্কার করেছেন, সেটাও আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তার মানে হচ্ছে এই অধ্যায় শেষে আমরা নিউটনের 3টা সূত্র খুব সুন্দরভাবে জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো। এখনই মাথায় নাও, এই অধ্যায় শেষে যদি নিউটনের 3টা সূত্র সম্বন্ধে তোমরা ক্লিয়ার না হও তাহলে এই অধ্যায় সম্বন্ধে তোমরা জানো না, মানে বোঝা হয়নি। মাথায় ঢুকেছে যে আমাকে এই 3টা সূত্র সম্বন্ধে ক্লিয়ার ধারণা নিতে হবে এবং এই অধ্যায়টা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে আশা করতে পারি সৃজনশীল প্রশ্ন আমরা পাবো। বুঝতে পেরেছো? তো এই জন্য আমি একটু একটু করে বোঝাচ্ছি যেন এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারো। চলো পরের ধাপে যাচ্ছি। ধাক্কার ও টান বা বল,
এই জিনিসটা কি? এখন আমরা এটা শুরু করছি। কোনো বস্তুকে দূরে সরাতে চাইলে আমরা সেটাকে ধাক্কা বা ঠেলা দিচ্ছি, আবার কোনো বস্তুকে কাছে আনতে চাইলে আমরা তাকে কাছে টানছি। কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানই হচ্ছে বল প্রয়োগ। এই যে আমরা কোনো বস্তুকে দূরে সরাচ্ছি বা যখন প্রয়োজন হচ্ছে কাছে আনছি, এই যে ধাক্কা দিচ্ছি বা টানছি কাছে, এই জিনিসটাই হচ্ছে বল। বুঝতে পারছো? আচ্ছা, যখনই আমরা কোনো কিছুকে ঠেলি বা টানি, উঠাই বা নামাই, তখন আমরা আসলে বল প্রয়োগ করছি। যেটাই করছি এটা আমরাকে বস্তুটাকে কাছে নিয়ে আসছি। ধরো এই ডাস্টারটাকে আমি কাছে নিয়ে আসছি, আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, কারণ এই যে আমি তুলে নিয়ে আসলাম এটা একটা শক্তি দিয়েই কিন্তু আমি করেছি। আমার শক্তি না থাকলে কিন্তু আমি তুলে আনতে পারতাম না। ঠিক তেমনি ডাস্টারটা আবার তার জায়গায় রেখে দিচ্ছি, এই যে রাখছি, আমাকে বল প্রয়োগ করেই রাখতে হচ্ছে, এই শক্তিটা দিতেই হচ্ছে। তো বল তাহলে কোনটা হচ্ছে? যে আমি জিনিসটাকে কাছে নিয়ে আসি বা বস্তুটাকে দূরে রাখি, যেখানেই করি তার অবস্থার পরিবর্তন করতেই আমাকে বল প্রয়োগ করতে হবে। যখন কোনো কিছুকে মোচড়াই বা ছিঁড়ে ফেলি, প্রসারিত করি বা সংকুচিত করি, যেটাই করছি, আমি একটা কিছু ভেঙে ফেলছি, সেটাতেও আমার বল প্রয়োগ করতে হচ্ছে। আমি ছিঁড়ে ফেলছি একটা কাগজ, সিম্পল একটা কাগজ ছিঁড়ে ফেলছি, সেখানেও আমার বল দিতে হচ্ছে, কিন্তু পরিমাণ হয়তো কম, বাট আমাকে বল প্রয়োগ করতে হবে। ঠিক তেমনি আমি যখন জিনিসটাকে মোচড়াবো বা প্রসারিত করব, টেনে লম্বা করব বা সংকুচিত করব, সব কিছুতেই আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু আচ্ছা, বল প্রয়োগ করতে হয়, কিন্তু এই অধ্যায়ে আমরা শুধু বলের মাধ্যমে গতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করব। আমরা এই অধ্যায়ে শুধু বল প্রয়োগ করে বস্তুটার গতিটা কি করে পরিবর্তন করছি আমরা সেইটাই আলোচনা করব। আমরা সবাই দেখেছি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটি নড়ে, আবার নড়তে থাকা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে সেটি থামানো যায়। আমরা শুরুতেই বলেছি যে স্থির ডাস্টারটা আছে, সেটাকে আমি বল প্রয়োগ করলে স্থান পরিবর্তন করে নাড়াতে পারছি। ঠিক তেমনি চরকিটা যখন গতিশীল আছে তাকে আমরা বল প্রয়োগ করেও থামাতে পারছি। অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুর গতি পরিবর্তন করা যায়। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা ও গতি সম্পর্কে এইগুলোর মধ্যে বল, ভর, জড়তা এবং গতি, এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে তিনটা সূত্র প্রকাশ করেছেন। এই তিনটা সূত্র নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। একটু আন্ডারলাইন করি এই লাইনটা। বিজ্ঞানী নিউটন বল, ভর, জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটা সূত্র প্রকাশ করেছেন। এই তিনটা সূত্রকে নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। ঠিক আছে? নিউটনের গতি বিষয়ক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তিনটা সূত্র কি কির মধ্যে সম্পর্ক করেছে? বল, ভর, জড়তা এবং গতি, এই চারটা বিষয় সম্পর্কে একটা সম্পর্ক, এই চারটার একটা সম্পর্ক স্থাপন করে সে তিনটা সূত্র আবিষ্কার করেছে। সেই তিনটা সূত্র হচ্ছে নিউটনের গতি বিষয়ক সূত্র নামে পরিচিত। ঠিক আছে? এখন চলে আসি নিউটনের প্রথম সূত্রটা। এই সূত্রটা হচ্ছে জড়তা এবং বলের সম্পর্কের। প্রথম যে সূত্রটা নিউটনের, সেই সূত্রটা কথা বলবে এই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। যেই সূত্রটা কি কি নিয়ে কথা বলবে? জড়তা এবং বল, এই দুইটার মধ্যে সম্পর্ক দিবে। জড়তা ও বল। ঠিক আছে? এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এখন এই যে সূত্রটা আমি পড়ব, এই সূত্রটা আমাদের প্রথমে দেয়া আছে বইয়ে, কিন্তু আমি কি করব, যেহেতু জড়তা সম্বন্ধে আমরা এতক্ষণ কিছুই পড়িনি, বল সম্বন্ধে কিছুটা জানি, এতক্ষণ কথায় বল সম্বন্ধে জানা হয়েছে, কিন্তু জড়তা সম্বন্ধে জানা হয়নি, তাই আমি এই সূত্রটা পড়ার আগে তোমাদের পরের যে পার্ট জড়তা, সেটা আগে তোমাদেরকে বোঝাবো। তাহলে তোমরা যখন সূত্রটা পড়বে, সূত্রটা তোমাদের জন্য বুঝতে ইজি হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, জড়তা হচ্ছে আমরা আমাদের
দৈনন্দিন অভিজ্ঞতা থেকে দেখি প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। মানে এই যে স্থির বস্তুটা আছে, আমি যতক্ষণ পর্যন্ত একে বল প্রয়োগ করে সরিয়ে না দেই ততক্ষণ কিন্তু সে স্থান পরিবর্তন করবে না। ঠিক তেমনি গতিশীল বস্তু যেভাবে চলছে, যে চরকিটা আমি দেখাচ্ছিলাম যেভাবে চলছে ঠিক সেভাবেই সে চলতে থাকবে। এই যে প্রবণতাটা, যে যেই রকম আছে সেই রকম থাকতে চাওয়ার যে একটা প্রবণতা বা ইচ্ছা, এইটাই হচ্ছে জড়তা। সেটা হতে পারে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা, গতিশীল বস্তুর মানে চলতে থাকার প্রবণতা। আমি কি বোঝাতে পেরেছি? আরও একবার বলছি, যখন কোনো বস্তু স্থির আছে মানে এই ডাস্টারটা নড়ছে না, এইভাবে আছে, সে এইভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, তার যে ইচ্ছাটা, এইটা হচ্ছে জড়তা। ঠিক তেমনি কোনো বস্তু চলছে, গতিশীল আছে, এই গতিশীল বস্তুর চলতে থাকার যে ইচ্ছা, যে আমি চলছি আমি চলতেই থাকবো, এই যে তার ইচ্ছা প্রবণতা, এটাকে আমরা বলবো জড়তা। জড়তা দুই রকম, স্থিতি জড়তা যেটা স্থির আছে সেই স্থির জড়তা, আরেকটা আছে গতিতে থাকার যে বস্তুটা গতিশীল থাকার প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। এটা রেখে আমি আমার পড়ার জড়তার সংজ্ঞাটা দিচ্ছি। ঠিক আছে, জড়তার সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু, লিখে নাও হ্যাঁ, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। সবাই খাতায় লিখে নাও। ঠিক আছে, কোনো বস্তু যে অবস্থায় আছে, এখন সেটা স্থির থাকতে পারে, গতিশীলও থাকতে পারে, ঠিক তার সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, প্রবণতা হচ্ছে ইচ্ছা, মানে তার ওইভাবেই চলতে থাকার যে ইচ্ছা আছে, সেটাকেই বলবো আমরা জড়তা। জড়তার এই মানে সংজ্ঞা থেকে আমরা জড়তার দুইটা পাচ্ছি, পার্ট পাচ্ছি, মানে দুইটা প্রকার পাচ্ছি। একটা হচ্ছে জড়তা তাহলে দুই প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে স্থিতি জড়তা, আর দুই নাম্বার হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, এই জড়তার সংজ্ঞা থেকে আমি প্রাথমিক এই দুইটা ধারণা নিলাম। এখন দেখি বইয়ে কি আছে। বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায়, আবার গতিশীল থাকলে গতিশীল থাকতে চায়। বল প্রয়োগ না করা পর্যন্ত বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলে স্থিতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলে? যে বস্তুটা স্থির আছে, স্থিতিশীল আছে, মানে নড়াচড়া হচ্ছে না, সেই বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতাকে বলে গতি জড়তা। ক্লিয়ার? আচ্ছা, জড়তা সম্বন্ধে বুঝতে পারলাম। এখন জড়তার একটা ব্যবহারিক, আমাদের প্রাত্যহিক জীবনে জড়তা কি ব্যবহার হচ্ছে তার একটা দিক বলছি। জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে
বাস যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। একটা বাস থেমে আছে, হঠাৎ করে যখন সে গতিশীল হয় তখন যাত্রী সহ বাসের যারা আছেন তারা সবাই একটু পিছনের দিকে সরে আসে, কারণ তার গতি শুরু হয়েছে। এই গতিটার কারণে দেখো কেন তারা পেছনের দিকে চলে যাচ্ছে। একটা জিনিস স্থির আছে, এর মধ্যে যে উপাদানগুলো আছে স্থির আছে, যখন সে গতিশীল হবে এরা তো স্থির আছে, স্থির থাকার একটা ইচ্ছা আছে তাদের, তাই না? এটাই তো জড়তার সংজ্ঞা থেকে পেয়েছি, যে কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়। তো যখন থাকতে চায় তারা এই যে উপাদানগুলো স্থির আছে এরা কিন্তু স্থিরই থাকতে চায়। তাদের মধ্যে যখন আমি একটা গতি দিয়ে দিব, এই যে একটা স্থিরতার মধ্যে একটা যখন আমি গতি দিয়ে দিচ্ছি, তাদের প্রবণতাটাকে পরিবর্তন করতে চাচ্ছি, এই পরিবর্তন করার জন্য তারা তারা একটু পিছনের দিকে চলে যাবে, এই যে এভাবে সরে যায়। কেন? কারণ তাদের প্রবণতা থেকে আমি তাদের মধ্যে একটা গতি দিয়ে দিচ্ছি, তাদের জড়তাটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, এই জন্য তারা পিছনের দিকে, যেহেতু তারা স্থির থাকতে চাচ্ছে আর গতিটা সামনে আসছে, এই দুইটা বলের কারণে, একজন স্থির থাকতে চায় আর একটা গতি হচ্ছে, এই দুইটা বলের কারণে তারা একটু পেছনের দিকে হেলে যায়। এবং তারপর যখন সমবেগে চলতে শুরু করে বাসের যাত্রীগুলো স্থির হয়ে যায়, কারণ তারা তখন সমবেগে চলতে যাওয়ার প্রবণতাতে চলে গেছে। আচ্ছা, বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও স্থির থাকে, কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরের বাসের সিটে সাথে বসে থাকা বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির থাকে এবং স্থির থাকতে চায় বলে পিছনে হেলে পড়ে। এই যে সব জিনিসগুলি যখন গতিশীল হচ্ছে, মানে বাসটা টোটালি গতিশীল হচ্ছে, এই যে এগুলো ওদেরকে ছাড়া, যাত্রীগুলো ছাড়া এগুলি সব গতিশীল হচ্ছে, বাসের সিটও তো গতিশীল হচ্ছে, তাহলে বাসের সিটও তো সামনের দিকে যাচ্ছে, আর মানুষটা কি স্থির জন্য স্থিতি জড়তায় থাকতে চাচ্ছে, তখন সে পেছনের দিকে হেলে যাচ্ছে। যে আমি স্থির থাকতে চাচ্ছিলাম, যতটুকু সম্ভব সে চেষ্টা করে স্থির থাকার, তারপর যখন গতির পরিমাণটা বেশি থাকে তখন তার পক্ষে আর স্থির থাকা সম্ভব হয় না, এই কারণে সে পেছনের দিকে হেলে যায়। আবার চলন্ত বাস থেকে নামতে গেলে ঠিক তার বিপরীত ব্যাপারটি ঘটে। পুরো শরীরটি গতিশীল অবস্থায়, পা যখন মাটি স্পর্শ করে তখন শরীরের নিচের অংশ স্থির হয়ে গেলেও উপরের অংশ গতিশীল থাকে। আচ্ছা দেখো, এখন এইমাত্র গেল আমার স্থির কথাটা, আমি এটা মুছে দিই, তাহলে আমার একটু একে বোঝাতে সুবিধা হবে। সবার লেখা হয়েছে? আশা করি এতক্ষণে লেখা হয়েছে, আমি যখন লিখবো সাথে সাথে লিখে ফেলবে। আমার লেখাটা বেশিক্ষণ বোর্ডে রাখা সম্ভব না, আমাকে অনেক বোর্ডটা অনেক বেশি ইউজ করতে হয়, তাই না? আচ্ছা, এই গেল থেমে থাকা বাসের ক্ষেত্রে। একটা বাস চলছে, যাত্রীগুলো সব তখন কি গতিশীল, যখন এই যাত্রীগুলো চলন্ত বাস থেকে আস্তে নামতে চাইবে তখন কি সে গতিশীল আছে, গতিশীল অবস্থা থেকে রোডটা তো স্থির আছে, আমাকে যখন আবার গতিশীল থেকে স্থির হতে হবে তখন আমার মধ্যে আছে গতি, আমাকে থামিয়ে দেয়া হচ্ছে, তখন আমি কি করব, আমার গতির জন্য আমি সামনে যেতে চাইবো, আর স্থির জড়তার জন্য, মানে যখন থেমে গেছে তার জন্য আমাকে এই জায়গাটায় স্টপ হতে হবে, আমি যেতে চাচ্ছি সামনে আর এখানে আমাকে বল দিয়ে স্টপ করা হচ্ছে, তখন আমার শরীরটা কিন্তু গতিশীল আছে, এই কারণে আমাকে থেমে যেতে হওয়ার কারণে, আমার গতিটার কারণে আমি সামনে হুমড়ি খেয়ে পড়ে যেতে চাইবো। এখন কি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? দেখো, প্রথমে আমি স্থির ছিলাম, আমি স্থির আছি, আমাকে পেছন থেকে পুশ করা হচ্ছে, বা আমাকে সারা শরীরটা সহ আমার যে যানের উপর, আমি যে গাড়িটার উপর বসে আছি সেটা সামনে চলে যাচ্ছে, আমার স্থিতিটা চেষ্টা করবে ততক্ষণ যে আমি স্থির থাকি, গতির পরিমাণ যখন বেশি হবে আমি একটু পিছনে হেলে তাও থাকতে চাইবো আমার জায়গায়, এই কারণে যখন গাড়িটা ছাড়ে আমি তখন বাঁকা হয়ে যাই। আর ঠিক তেমনি আমি যখন চলছি আমাকে থামিয়ে দিচ্ছে, আমি তো চলতে চাইবো, যখন আমাকে থামানো হচ্ছে আমি একটু সামনে হুমড়ি খেয়ে পড়বো, হবে ঠিক তেমনি, যেটা শুধুমাত্র বাস থেকে নামার ক্ষেত্রে না, বাসে যখন আমি জোরে ব্রেক করব সেই ক্ষেত্রেও আমি সামনের দিকে ঝুঁকে যাব, কারণ আমি তো সামনে যেতে চাচ্ছি, আমাকে জোরে ব্রেক করে থামানো হয়েছে। ঠিক আছে, আমি যেভাবে আছি সেভাবেই আমি থাকতে চাই, যখনই আমাকে পরিবর্তন করতে হবে আমার
অবস্থানটা, সেই ক্ষেত্রে আমার মধ্যে কিছু পরিবর্তন হবে। হয় যখন আমি স্থির থেকে গতিশীল হচ্ছে আমি পিছনের দিকে হেলে যাচ্ছি, আবার ঠিক তেমনি যখন আমি গতিশীল আছি চলছি তখন আমাকে থামানো হলে আমি আবার সামনের দিকে হেলে পড়ছি। বুঝতে পারছো ব্যাপারটা? পাশে একটা ছবি দেখো, এই যে দেখো, দেখেছো গাড়ি চালানোর সময় যখন জোরে ব্রেক করা হয় সামনে গিয়ে ড্রাইভারটা ব্যথা পেল কেন? কারণ সে সামনে গতির জন্য হুড়মুড় করে পড়েছে। আস্তে আস্তে ব্রেক করলে শরীর আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে থেমে যাচ্ছে। বাট যদি হঠাৎ করে আমি ব্রেক করে দিচ্ছি আমার গতিশীল অবস্থায়, তখন কিন্তু আমার এই দুর্ঘটনাটা হবে। আচ্ছা, কি হয়েছিল? গাড়ি চালানোর সময় গাড়ির সব আরোহীকে গতি জড়তার বিপদ থেকে রক্ষা পেতে সিট বেল্ট পরতে হয়। সিট বেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক কষেন কিংবা দুর্ঘটনার মাঝে পড়েন তখন জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন এবং স্টিয়ারিং হুইলটা স্ক্রিনে আঘাত পাবে। চিত্রের দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে, এই যে চিত্রটা দেখালাম তার দ্বিতীয় অংশে দেখা যাচ্ছে কেন আমরা গাড়িতে সিট বেল্ট, এরকম একটা সিট বেল্ট পরা হয় যাতে এই যখন যদি শক্ত করে ব্রেক করে সিট বেল্টটা আটকে রাখে কিসের সাথে? সিটের সাথে। তাহলে সে গতি জড়তার জন্য যেন সামনে গিয়ে এই যে বাড়িটা না খায়, এই কারণে সিট বেল্ট তাকে শক্ত করে আটকে রাখে, সে চাইলেও গিয়ে বাড়ি খায় না। এই কারণে বলা হয় যারা গাড়ি চালাচ্ছে বা গাড়িতে উঠেছে সামনে বসেছে তাদের সিট বেল্ট ইউজ করা উচিত, তাহলে দুর্ঘটনা থেকে তারা পরিত্রাণ পাবে। কোনো বস্তুর দিক পরিবর্তনের ক্ষেত্রেও আমরা জড়তার প্রভাব অনুভব করি। যদি কোনো বাস বা গাড়ি হঠাৎ বাঁক নেয় তখন যাত্রীরা অন্য পাশে ঝুঁকে যায়। এর কারণ আরোহীরাও বাস বা গাড়ির গতির দিকে গতিশীল ছিল। যখন তারা রাস্তা পরিবর্তন করেছে তাদেরও মূল দিক থেকে পরিবর্তন হয়েছে। মানে একটা বাস চিন্তা করলেই আমরা এই জড়তাটা খুব সুন্দর করে বর্ণনা করতে পারবো। আমি একটু সুন্দর করে একবারে বর্ণনা করে দিই। দেখো, প্রথমে আমি গিয়ে বাসে উঠলাম, উঠে বসলাম, আমি স্থির, বাস স্থির, আমার মধ্যে স্থিতি জড়তা কাজ করছে। যখন বাসটা স্টার্ট দিল, গতি চলে আসলো, তখন আমার এই স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাওয়ার জন্য আমার মধ্যে একটা ঝাঁকুনি হবে। কি হবে? আমি পিছনের দিকে হেলে যাব, কারণ আমি স্থির বসে থাকতে চাচ্ছি, বাসটা আমাকে সোজা নিয়ে যাচ্ছে। আমি স্থির থাকতে না পেরে আমি বাঁকা হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমার স্থিতি জড়তাটা চলে গেল, আমি গতিশীল হলাম, গতি জড়তা চলছে, এখন আমি গতিতেই চলতে থাকবো। হঠাৎ করে যখন বাসটা ব্রেক কষবে, আমি তো গতিতে চলতে চাচ্ছি না, তাহলে যখন আমি গতিতে চলতে চাচ্ছি আমাকে আটকে দিল, তখন আমি কি করব? আমার গতিটার জন্য সামনের দিকে হুড়মুড় করে পড়ে যেতে চাইবো, তাই না? এই হচ্ছে গতি জড়তাটা আটকে দেওয়ার কারণ। তারপরে হচ্ছে যখন গাড়িটা ডান দিকে বাদিকে যাচ্ছে, আমি তো সোজা দিতে যাচ্ছি গতি, আমাকে ডান দিকে যখন বাদিকে ঘোরাচ্ছে তখন আমার শরীরটাও বাসের সাথে নড়ে যাচ্ছে। কেন? কারণ আমি সোজা দিতে চাচ্ছিলাম। এই যে প্রত্যেকটা কাজ, আমি যেই কাজ করছি সেই কাজ করার প্রবণতা, সেইটাই হচ্ছে জড়তা। সেটা হতে পারে আমি বসে আছি, বসে থাকাটা স্থিতি জড়তা, আমি হাঁটছি, আমার হাঁটাটা হচ্ছে গতি জড়তা। বোঝাতে পেরেছি? জড়তাটা পুরো ক্লিয়ার তোমরা? ঠিক আছে। জড়তা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এবার আমি নিউটনের প্রথম সূত্রে যাচ্ছি। নিউটনের প্রথম সূত্রটা বলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে। জাস্ট সিম্পল একটা কথা, যে আমি যদি বল প্রয়োগ না করে ডাস্টারটা এখান থেকে এইখানে নিয়ে না আসতাম তাহলে এই ডাস্টার এইভাবেই থাকতো। আবার আমি যখন ডাস্টারটা ঘুরাচ্ছি এভাবে, সে কাজ করছে, তার মধ্যে গতি আসছে, আমি এখন বল প্রয়োগ করে তাকে না সরানো পর্যন্ত সে কাজ করতেই থাকছে, তাই না? আস্তে করে সরিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। কি করতে হলো? আমাকে বল প্রয়োগ করতে হলো। এই বল প্রয়োগ করার আগ পর্যন্ত প্রত্যেকটা জিনিস, যে স্থির আছে সে স্থির থাকতে চাইবে, যে গতিশীল আছে সে গতিশীল থাকতে চাইবে। আমরা বাসের কথাটাই চিন্তা করি, যখন আমি বাসটাকে গতি দিচ্ছি তখন স্থির বস্তুটা স্থির থেকে পরিবর্তন হয়ে গতিশীল হচ্ছে। আদারওয়াইজ বাস থেমে আছে, যাত্রীরা বসে আছে, সবাই স্থির। গতি মানে বল প্রয়োগ না করা পর্যন্ত, চলা শুরু হওয়ার আগ পর্যন্ত বাসটা কিন্তু থেমে থাকছে এবং সাথে যাত্রীরাও থেমে আছে। দ্বিতীয় হচ্ছে বাসটা চলছে সমবেগে, যখন আমি একে বল প্রয়োগ করে থামিয়ে দিলাম, হার্ড ব্রেক করলাম,
ওর আগ পর্যন্ত কিন্তু সে চলতেই আছে। যখন আমি বল প্রয়োগ করে স্টপ করলাম তখন এই গতিটার পরিবর্তন হলো, একটা ঝাঁকুনি হলো সবার মধ্যে, তারা থেমে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে। বল প্রয়োগ করার আগ পর্যন্ত যে যেভাবে আছে, স্থির বস্তু স্থির, চলমান বস্তু চলমান, তারা এভাবেই চলতে থাকবে বা স্থির থাকতে চাইবে। এই হচ্ছে প্রথম সূত্র। সূত্রটা আমার সাথে সাথে লিখো। বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে, সমবেগ মানে তো বুঝতে পারছো, সমান বেগে, সমবেগে গতিশীল বস্তু আচ্ছা এখানে আছে সমবেগে চলতে থাকা বস্তু, সমবেগে চলতে থাকবে, সমবেগে চলতে থাকা, সমবেগে চলতে থাকবে। এই হচ্ছে প্রথম সূত্র। তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এই সূত্রটা বাসায় অবশ্যই SW থাকবে, মুখস্থ করবে, ঝড় ঝরা মুখস্থ। এবং আমার মনে হয় না এতক্ষণ আমি যে বর্ণনা দিলাম সেই বর্ণনা থেকে সূত্রটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে। আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এই হচ্ছে আজকের পড়া। আজকে এতটুকুই থাকুক। প্রথম সূত্রটা পড়েছি, জড়তা পড়েছি, প্রথম সূত্রটা মুখস্থ করব বাসায়। এবং বাসার SW হচ্ছে 212 পৃষ্ঠা থেকে 215 পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়বে এবং এই সূত্রটা মুখস্থ করবে একদম ঝরঝরা, মানে কোথাও কোনো আটকে যেন না যায় মুখে, এইভাবে মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ করি পরবর্তী যখন প্রশ্নের উত্তর দিব এটা লেখা আমাদের জন্য কোনো কঠিন হবে না। এরকম আরও 2টা সূত্র আছে, আমাদের 3টা সূত্রের ঝরঝরা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের SW প্লাস রিডিং পড়া। চোদ্দ থেকে 14 ছিল না, 12 থেকে 15, 212 থেকে 215 পৃষ্ঠা। এই হচ্ছে রিডিং পড়া প্লাস এই সূত্রটা হচ্ছে মুখস্থ। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থেকো সবাই, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।